আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনায় আমার সঙ্গে আছেন জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। ধন্যবাদ। আহ, জনাব কলিমুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আসলে যে প্রসঙ্গটা নিয়ে আপনার সঙ্গে আসলে আলোচনা করার জন্য আজকে সকাল থেকে বেশ উদ্গ্রীব ছিলাম, দুপুর থেকে বলা যায়, সেটা হলো আমাদের সেনা প্রধান আজকে হঠাৎ করে যেন নীরবতা ভঙ্গ করলেন। বেশ কয়েকদিন উনি তো মোটামুটি গত 6 মাস ধরে খুব বেশি একটা সরব হন নাই। মাঝখানে কেবল একটা ওনার ইন্টারভিউ দেখেছিলাম, তাও একটা বিদেশি সংবাদ মাধ্যমে। এরপর হঠাৎ করে আজকে রাওয়া ক্লাবে যে একটা আপনার বিডিআর এর যারা নিহত হয়েছেন তাদের জন্য যে দিবসটা করা হয়েছে আজকে নতুন প্রথমবারের মতো, তো সেখানে বক্তৃতা দেওয়ার কালে উনি বিডিআর এর বিদ্রোহের বিচার নিয়েও কিছু কথা বলেছেন। পাশাপাশি আমাদের দেশের সাম্প্রতিক যে সমস্ত চলমান যে ঘটনা প্রবাহ, আইন শৃঙ্খলা ব্যবস্থা, এগুলো নিয়ে কিছু কথা বলেছেন। কি বলেছেন আমি নিশ্চিত যে আপনিও জেনেছেন, এটা সবাই জানে। আমি একটা প্রসঙ্গ দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই। সেটা হলো, এই যে উনি কথাগুলি বলেছেন, আপনি নিশ্চয়ই ওনার ভিডিওটা দেখেছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন। আপনার কাছে কি দৃশ্যত ওনাকে একটু বিরক্ত মনে হয়েছে? টু বি অনেস্ট, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি যেহেতু সেনা কালচারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, আমি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 2002 সনে প্রি কমিশন কোর্স করে কমিশন লাভ করেছি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে সেনা শাখায়। সে কারণে এবং দীর্ঘদিন ধরে আমি ন্যাশনাল যে সর্বোচ্চ প্রিমিয়ার প্রতিষ্ঠানটি আছে, এনডিসি ন্যাশনাল ডিফেন্স কলেজ, সেখানে কাজ করেছি। তারপরে আপনার সশস্ত্র বাহিনীর যে আমব্রেলা ইনস্টিটিউশন, যার অধীনে 50টিরও বেশি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কাজ করে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, সেই প্রতিষ্ঠানের আমি প্রো উপাচার্য এবং অ্যাক্টিং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি। সে কারণে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজেও আমি পরীক্ষার কাজে নিয়োজিত ছিলাম অনেকদিন। তো ফলে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে কালচার, তার সঙ্গে আমার গভীর যোগাযোগ এবং সেই সঙ্গে পরিচিতি আছে। এখানে আপনার তাকে যেই ভাবে আমরা দেখলাম, তার মধ্য দিয়ে তিনি সেনা প্রধান হিসেবে একজন ইনস্টিটিউশনও বটে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে। অভিভাবকদের একটা পরিচয় তিনি প্রদান করেছেন এবং জাতির এই সংকট কালে আপনার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তিনি যে সিদ্ধান্তটি জানান দিয়েছিলেন যে নিরস্ত্র জনগণের ওপর সশস্ত্র বাহিনী গুলিবর্ষণ করবে না, এই বার্তাটি ছিল কাইন্ড অফ বিলিয়ন ডলার অ্যাসিওরেন্স, গ্যারান্টি। তার উপর ভিত্তি করেই কিন্তু ছাত্র জনতা একদিন আগিয়ে নিয়ে এসেছিল জিডের তারিখটা, এবং তার ফলে এই যে মানে ইটস হিজ বেবি ইন এ ওয়ে, তাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই, তার বাহিনীগুলোকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই ছাত্র জনতা থেকে। আর তারই ধারাবাহিকতায় যখন তার মনে হয়েছে আহ বিপ্লবের ফসল আহ অনেকাংশে আপনার বিপন্ন, আইন শৃঙ্খলা রক্ষা যে পরিবেশ প্রতিবেশ তা সর্বনিম্ন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে, এবং বিপ্লবের সুফল লাভ কতটুকু করতে পারছে টার্গেট অডিয়েন্স, সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সেই সময় তার পক্ষে নিশ্চুপ থাকার কোনো সুযোগ নেই। সেই জন্য ঝেড়ে কেশে একেবারে লাইক সেনাপতি তিনি সেইভাবে বক্তব্যটি রেখেছেন। তার ডিমেনিও, তার যে জেস্চার, পোস্চার, সবকিছু তারই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। জি, উনি আরেকটা কথা বলেছেন
সেটা হলো যে এই যে আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে কথাটা, যে সংকটটা আমাদের মধ্যে আছে, উদ্বেগটা আমাদের মধ্যে আছে, সেটার কিছু কারণ উনি উল্লেখ করেছেন। এবং কারণ উল্লেখ করতে যে উনি বলেছেন যে পুলিশ বাহিনী কি কারণে সক্রিয় হতে পারছে না, পুলিশের বিরুদ্ধে অনেক মামলা আছে, র্যাব, উনি র্যাব, বিডিআর, ডিজিএফআই, এনএসআই এদের কথা উল্লেখ করেছেন। এবং সেখানে যে কথা বলেছেন যে যদি কেউ অপরাধ করে থাকে তার শাস্তি হবে, তার বিচার হবে, কিন্তু পুরো অর্গানাইজেশনটাকে যদি আপনার আন্ডারমাইন করা হয়, তার যে একটা কুফল হবে এটা বলছে। তো উনি যে কথাটা বললেন, তাহলে কি আমাদের এখানে কি সে ধরনের কোনো প্রবণতা আপনি দেখতে পেয়েছিলেন? এই যে পুরো পুরো অর্গানাইজেশনটাকে আন্ডারমাইন করার কথা উনি বললেন, আসলে কি সে ধরনের কোনো প্রবণতা আমাদের এখানে চলছিল? আপনার কাছে কি সেরকম কিছু দৃশ্যমান ছিল? দেখুন, পুরো পরিবেশ পরিস্থিতিটা নৈরাজ্যের দ্বার প্রান্তে, এমনটি প্রতিভাত হয়েছে। এটি ব্যক্তি নাজমুল হাসান করিমুল্লাহ কিংবা মাসুদ কামাল কিংবা আপনার জেনারেল ওয়াকারুজ্জামান, এখানে মনে হচ্ছে আমরা উই আর ইন দ্য সেম পেজ, একই আহ, অবস্থানে আছি, অন্তত চিন্তার ঐক্যের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে। আহ আরেকটা কথা, যেটা উনি স্পষ্ট করে বলেছেন যে আমরা যেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করি, তাহলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌম বিপন্ন হবে। এর কি মিনিং আপনার কাছে মনে হয়? দেখুন, তার যে বক্তব্য বাংলাদেশের সমন্বয়ক হিসেবে, তার সঙ্গে কোথায় যেন একটা মিল খুঁজে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সমন্বয়ক বা সেনাপতি যিনি, তার বক্তব্যে। এখানে আপনার যেই বার্তাটি প্রদান করা হয়েছে সেটি হচ্ছে এই, যে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে হলে সুস্থ দেহের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আপনার কার্যকর একটি রাষ্ট্র হিসেবে আহ কর্মক্ষম থাকতে হবে, সচল থাকতে হবে। পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলে চলবে না, এবং সেটি কখনোই কাম্য হতে পারে না সৎ প্রতিবেশী হিসেবে একটি রাষ্ট্রের পক্ষ থেকে আরেকটি রাষ্ট্রের কাছে, এমনটি যাতে প্রতিভাত না হয়। তাহলে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বলতে উনি কি মিন করছেন? আপনার কাছে কি মনে হয়েছে উনি এটা কি বলতে উইদিন চাইছেন? যেটি আমাদের বিপ্লবোত্তর সক্রিয় যে রাজনৈতিক দলগুলো, তারা বিশেষ করে বড় দুটি দল, আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এই দুই দল এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে, তাদের নেতা কর্মীরা কিন্তু একে অপরের উপর সম্প্রতি হামলে পড়ার মতো ঘটনাগুলো প্রকাশ্যে চলে এসছে। পটুয়াখালীর মতো জায়গায় আপনার পেশাগতভাবে যারা আইন ব্যবসা করেন এবং যারা জামাত ইসলামীর সমর্থক এবং যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক, তারা কিন্তু একে অপরের উপর হামলে পড়েছেন, এরকম ঘটনা ঘটেছে। কুয়েটের মতো প্রতিষ্ঠানে আপনার একেবারে আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন, যেটি ছাত্র দল এবং জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা কিন্তু চরম পর্যায়ে আপনার মারামারি করেছেন। আহ এবং তাদের যিনি অভিভাবক, অর্থাৎ মাননীয় উপাচার্যকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, তাকে লাঞ্ছনা সম্মুখীন হতে হয়েছে, এবং এর পরিণতিতে বিশ্ববিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে, হলগুলো থেকে ছাত্রছাত্রীদের চলে যেতে হয়েছে, মানে একেবারে অচল অবস্থায় রূপান্তরিত হয়েছে, এবং এর প্রতিক্রিয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো অশান্ত হয়ে উঠেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনার এই ছাত্র শিবির, ছাত্র দলের বিভিন্ন উপদলের সদস্যরা, তারা ক্রমাগতভাবে একটার পর একটা অজুহাতে একমাত্র নারী উপাচার্য, যিনি মাননীয় উপাচার্য প্রফেসর সুচিতা শর্মিনের আহ যে পরিচালনার কাজ, সেটিকে পর্বত সম কঠিন করে তুলেছেন, দুর্লঙ্ঘ করে তুলেছেন, এবং নানান অজুহাতে আপনার শিক্ষাঙ্গনের পরিবেশ এমন জায়গায় নিয়ে গেছেন যে তার যে বাসভবন, অফিসিয়াল রেসিডেন্স, সেখানে হামলে পড়ে গেট ভেঙে সিন্ডিকেট
সভা চলাকালীন সময়ে সেখানে তারা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেছেন। এবং সব মিলিয়ে এইটি যখন তাদের নামে মামলা হয়েছে, যারা এই গেট ভাঙ্গার সঙ্গে যুক্ত ছিল, ফৌজদারি অপরাধ, ট্রেসপাসিং, তখন আবার তারা নানানভাবে ইনসিস্ট করছেন, চাপ প্রয়োগের চেষ্টা করছেন উপাচার্য মহোদয়ের উপর, তিনি যাতে মামলা তুলে নেন। কিন্তু তারা লিখিতভাবে কোনো মুচলেকা দিতে চাচ্ছেন না, মৌখিক আশ্বাসের কথা বলে এই কাণ্ডটা করছেন। তার ফলে দেখা যাচ্ছে যে সবকিছু তাদের টার্মসে, তাদের ডিকটেট মোতাবেক হতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে কিছু নেই। এবং সুতরাং মিস গভর্নেন্স কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? মানে ছাত্রদের এই বাড়াবাড়িটা, যেটাকে আমি যদি যেটাকে আপনি মিস গভর্নেন্স বললেন, তো এই বাড়াবাড়িটাকে শিক্ষাঙ্গনেই দেখছেন না শিক্ষাঙ্গনের বাইরেও আমাদের মানে জনজীবনেও আপনি এই বাড়াবাড়িটা কিছুটা দেখছেন না? আমি আজকে একজনের সঙ্গে আলাপ হচ্ছিল, তিনি চট্টগ্রাম থেকে এসছেন ঢাকায়। আসার পথে লম্বা সারি ধরে আপনার যানবাহন থামিয়ে সেখানে রামদা কোপ দিতে দিতে আপনার ডাকাত দল তাদের তৎপরতা দেখাচ্ছিল। মানে আপনি যদি গাড়ি না থামান, আপনার গাড়ির উপর হামলা করছে। এবং এমনও দৃশ্য দেখা গেছে, রামদা আটকে গেছে আচ্ছা, খুব আপনার দরকার। গাড়ির বডিতে, এবং সেইভাবে গাড়ি চলছে, এরকম একটি অবস্থা। সুতরাং আপনি কোনো জায়গায় বাদ নেই, মানে ভ্রাম্যমান অবস্থায় ডাকাতি চলছে বাসে, টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গের নাটোর এলাকা যাওয়ার পথে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে আমরা দেখলাম চলন্ত বাসে ডাকাতি, এবং সেই সঙ্গে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের দুই নারী ধর্ষণ করার ঘটনা। এবং মজার ব্যাপার, পুলিশ কিন্তু বাকপাসিং এর মধ্যে পড়ে গেছে। টাঙ্গাইলের পুলিশ বলছে যে যদিও এখানে সূত্রপাত হয়েছে, কিন্তু শেষ হয়েছে তো গিয়ে উত্তরবঙ্গের একটি জেলায়, সুতরাং আমরা কিভাবে মামলা নেই। আবার যেখানে শেষ হয়েছে ওরা বলছেন তো যেহেতু অরিজিন টাঙ্গাইলে, তাদের মামলা নেওয়া উচিত, আমরা কেন নেব? এই চক্করে পরে 3 দিন অতিক্রান্ত হয়ে গেছে। ইন দ্য মিন টাইম যিনি সাসপেক্ট আপনার ড্রাইভার এবং কন্ডাক্টর, তারা জামিন পেয়ে গেছেন। তো সুতরাং এই রকমের মিস গভর্নেন্স এর ন্যাক্কারজনক উদাহরণ ইউনূস সরকারের আমলেই সৃষ্টি হয়েছে, এবং অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। আপনি কি মনে করেন যে ঠিক এরকম পরিস্থিতিতে, এরকম সময়ে যখন নাকি মানে আপনার সেনাপ্রধান এই ধরনের উচ্চারণ করেন, বিরক্তি প্রকাশ করেন, অথবা কঠোর একটা হুঁশিয়ারি দেন, উনি বলেছেন কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করছি, পরে বলবেন না যে আমি সতর্ক করিনি, এই কথাটা কিন্তু উনি বলেছেন। তো এটা তো আমি মনে করি যে একটা মানে কঠোর উচ্চারণ ওনার জন্য। তো আপনি কি মনে করেন এই উচ্চারণের পর পরিস্থিতির কোনো চেঞ্জ হতে পারে? আপনি কি আশাবাদী? উইথ ডিউ রেসপেক্ট, আসলে এখন এমন পর্যায়ে আমরা চলে গেছি, কোনো ধর্মের বাণী আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে বলে মনে হয় না। আর এটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে সর্বত্র, আপনি বাঁচতে গেলে কিন্তু কম্বল উজাড় হয়ে যাবে। সুতরাং উইথ এ পিঞ্চ অফ সল্ট আমি বিষয়টাকে গ্রহণ করব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ প্রশ্নটা আপনাকে করতেছি। আমাদের সেনাপ্রধান ওনার বক্তব্যের এক জায়গায় বলেছেন, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, একটাই আকাঙ্ক্ষা, আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে আসব। এই যে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, এটা বলতে আপনি আসলে কি বোঝেন? তিনি অ্যাজ এ প্রফেশনাল সোলজার তিনি বলবার চেষ্টা করছেন যে আমি পেশাদারিত্বে বিশ্বাসী, আমার রাষ্ট্র ক্ষমতা দখলের কোনো ইচ্ছা নেই, এবং আমি আমার মেয়াদ শেষ করে গ্রেসফুলি, সম্মানের সঙ্গে অবসরে যেতে চাই। এবং তিনি কিন্তু এই কথাটা বলার প্রয়োজন পড়লো বলে দিয়েছেন যে 18 মাসের এই সময় সীমা তিনি বেঁধে দিয়েছেন, এর মধ্যে যত রকমের সংস্কার আছে সেগুলো সম্পূর্ণ যদি করা যায় করা যাবে, এবং সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী আপনার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা প্রদান করে যাবে। 18 মাস পরে
সহযোগিতার নিশ্চয়তা তিনি কিন্তু প্রদান করেন, এটাও পরিষ্কার। অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনি আপনি আপনার মতোই করেই কিছু কথা বললেন, কিছু কথা বললেন না, যেখানে বললেন না সেখানে অনেক কিছু বললেন। আমার মনে হয় আমার দর্শকরা এটা ব্যাপারটা খুব মানে উপভোগ করবেন এবং তাদের মধ্যেও নতুন কিছু চিন্তার হয়তো জন্ম নেবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহর বক্তব্য, সেনা প্রধানের যে বক্তব্য ছিল তার কিছু কিছু কথার বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো মন্তব্যে লিখে জানাতে পারেন। পরে আবার দেখা হবে। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।